অন্ধকার রাত, বাইরে প্রচণ্ড ঝড় হচ্ছে। গ্রামের রাস্তা জনশূন্য, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। সেরকমই একদিনের কথা। চম্পকনগর গ্রামে এক অভিশপ্ত জঙ্গল ছিল, যার নাম কালবন। লোকে বলতো সেই বনে নাকি এক যক্ষ পাহারা দেয় এক বিশাল গুপ্তধন। কিন্তু যে সেই ধনের লোভে সেখানে গেছে, সে আর ফিরে আসেনি। সেই গায়ে নবীন নামের একজন খুবই দরিদ্র ছেলে এবং তার মা থাকত। তারা এতই গরিব ছিল যে দিন এনে দিন খেত, যাকে বলতে হতো দরিদ্র। কিন্তু নবীন গরিব হলেও সে কোনোদিন কারো কোনো ক্ষতি করেনি। নবীন সারাদিন কাঠ কাটত এবং বাজারে বিক্রি করে যা টাকা পেত তাই নিয়েই সংসার চালাত। নবীন কুড়ে ঘরে বসে কুড়াল শান দিচ্ছে, তার মা পাশে বসে মুড়ি খাচ্ছে। মা, আজ আমি কালবনের দিকটায় কাঠ কাটতে যাব। শুনেছি ওদিকে অনেক শুকনো চন্দন কাঠ পাওয়া যায়। না বাবা, ওদিকে যাস না। শুনেছি ওটা অভিশপ্ত জায়গা। রায়বাহাদুর জমিদারও ওই জঙ্গলে ঢুকতে ভয় পান। আরে মা, ওসব কুসংস্কার। আমরা গরিব মানুষ, সৎ পথে রোজগার করি। ভূত প্রেত আমাদের কিচ্ছু করবে না। আমার টাকার দরকার, তোমার ওষুধ কিনতে হবে। বাবা নবীন, ওই ঘন জঙ্গলে একা একা? না না বাবা, তুই আমার একমাত্র ছেলে। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি নিয়ে বেঁচে থাকবো বল? মা, তুমি বেশি চিন্তা করো না তো। এমনিতেই তোমার শরীরটা বেশি ভালো নয়। ডাক্তারবাবু কি বলেছে মনে নেই? মনে আছে। তারপরেও মায়ের মন, যদি কিছু অঘটন ঘটে। কিচ্ছু হবে না, তুমি থাকো। আমি এবার আসি তাহলে, কেমন? আর হ্যাঁ, আমি বাড়ি ফিরে আসতে দেরি হলে দুপুরের ওষুধগুলো খেয়ে নিও, বাদ যেন না পড়ে। আচ্ছা বাবা, যা, দেখে শুনে কাজ করিস। ছেলেটাও হয়েছে, একবার মনে হয়েছে তো করেই ছাড়বে, কারও কথা শোনে না। নবীন হাতে একটা কুড়াল নিয়ে হেঁটে হেঁটে বনের দিকে যাচ্ছে। ঘন জঙ্গল, সূর্যের আলো ঠিকমতো ঢুকছে না, অদ্ভুত নিস্তব্ধতা। একটা সময় বনের মাঝে গিয়ে নবীন দাঁড়ালো এবং একটি বিশাল বটগাছের নিচে কোপ দিতেই মাটির নিচে ঠং করে শব্দ হলো। কি এটা? এটা কিসের শব্দ? শব্দ শুনেই নবীন মাটি খুঁড়তে শুরু করলো। নবীন মাটি খুঁড়ে একটি ছোট তামার বাক্স পেল। বাক্সটি খুলতেই দেখল ভেতরে একটি সোনার মোহর এবং একটি পুরনো চিঠি। তা দেখে নবীন অবাক চোখে তাকালো এবং চিঠিটা পড়তে লাগলো। এই মোহর সততার পরীক্ষা। যে এটি পাবে, সে যদি এটি সঠিক মালিক বা রাজার ভাণ্ডারে জমা দেয়, সে পুরস্কার পাবে। আর যদি লোভে পড়ে নিজের কাছে রাখে, তবে তার সর্বনাশ হবে। কি এত দেখছি সোনার মোহর? না, আমি তো এই মোহর নেব না। এটা জমিদার মশাইকে দিয়ে আসি। উনি গ্রামের প্রধান, উনি ঠিক করবেন এটার কি হবে। যাই, দেরি করাটা ঠিক হবে না। নবীন মোহর নিয়ে তাড়াহুড়ো করে জমিদার বাবুর বাড়ির দিকে যেতে থাকে। জমিদার রায়বাহাদুর হুক্কা টানছেন, পাশে ভজা বাতাস করছে। তখনই নবীন প্রবেশ করল জমিদারের বাড়িতে। জমিদার মশাই, আমি কালবনে কাঠ কাটতে গিয়ে এই মোহর আর চিঠিটা পেয়েছি। এখানে লেখা আছে যে মোহরটা আপনার কাছে পৌঁছে দেওয়ার কথা। সততার খাতিরে এটা আপনার কাছে জমা দিতে এলাম। নবীন, তুই কি সকাল সকাল আমার সাথে মজা করতে চলে এসেছিস? হ্যাঁ, তোর যদি খেয়ে দে কোনো কাজ না থাকে আমাকে বল, আমার বাড়িতে অনেক কাজ, লেগে পড়। যা যা যা। জমিদার বাবু, আমি সত্যি বলছি, এই দেখুন, আমার হাতেই আছে সেই সোনার মোহরের ঘটি। জমিদার রায়বাহাদুর এবার চমকে উঠলেন এবং তার চাকর ভোজাকে বললেন, এ কি রে ভোজা, এ আমি কি দেখলাম? এ তো দেখছি সত্যি সত্যি সোনার মোহর রে। হ্যাঁ, জমিদারের চোখ লোভে চকচক করে উঠল এবং সে চিঠিটা পড়ে দেখল। ওরে বোকা চাষা, একটা মোহর দিয়ে সততা দেখাচ্ছে। নিশ্চয়ই ওখানে আরো সোনা আছে। যক্ষপুরীর চাবি এটা। বাহ নবীন, তুমি খুব সৎ। ভজা, একে 10টা টাকা বকশিস দে। আচ্ছা নবীন, তুমি ঠিক কোন গাছের নিচে এটা পেয়েছো?
আগে কালবনের ঠিক মাঝখানের বড় বটগাছটার নিচে। ঠিক আছে, তুমি এসো। আর হ্যাঁ, এই মোহরের কথা কাউকে যেন বলো না, ঠিক আছে? জি হুজুর, আপনি যা ভালো মনে করেন। আসি হুজুর। নবীন চলে যায়। জমিদার চিৎকার করে ভোজাকে বলতে থাকে, ভোজ, তৈরি হ, আজ রাতেই আমরা কালবনে যাব। ওই গুপ্তধন আমার চাই। মানে হুজুর, ওটা যক্ষের জঙ্গল, আমরা মরে যাব হুজুর। চুপ কর গাধা, আমি সঙ্গে বন্দুক নেব, ভূত প্রেত সব গুলি করে মেরে ফেলবো। চল। কিন্তু হুজুর, আজকে তো আমার খুব জরুরি একটা কাজ ছিল। আজ কোনো জরুরি কাজ নেই রে ভোজা, এর চেয়ে জরুরি কাজ আর কি হতে পারে? হ্যাঁ, না মানে আপনি যে বলেছিলেন গায়ের যতগুলো সুদি টাকা ছিল, আজ বাকি টাকাগুলো আদায় করার কথা ছিল, যে সেই কথাই বলছিলাম আর কি। যা কিছু আছে আজ আর নয়, কাল দেখা যাবে। এবার বেশি বকবক না করে চল, নইলে কিন্তু সবার আগে তোর মুন্ড খণ্ডন করব ভোজা। ক্ষমা হুজুর, ক্ষমা। চলুন চলুন। মাঝরাত, কুয়াশায় ঢাকা জঙ্গলের মাঝ দিয়ে হেঁটে চলেছে। জমিদারের হাতে লণ্ঠন আর বন্দুক। ভজা ভয়ে কাঁপতে কাঁপতে কোদাল নিয়ে পেছনে পেছনে আসছে। অদ্ভুত সব ছায়া নড়াচড়া করছে। ঝিঝি পোকার একটানা শব্দ, প্যাঁচার ডাক, শুকনো পাতার খসখস শব্দ যেন তাদের ভিতরে এক ভয়ের উদ্ভব করছে। হুজুর, আমার খুব ভয় করছে, মনে হচ্ছে কেউ আমাদের দেখছে। চুপ কর হারামজাদা, ওই দেখ সেই বটগাছ, জলদি মাটি খোঁড়। ভজা মাটি খুঁড়তে শুরু করলো। খুঁড়তে খুঁড়তে হঠাৎ কোদাল একটা বিশাল লোহার সিন্দুকে লাগলো। হুজুর, পাওয়া গেছে বিশাল সিন্দুক। জমিদার পাগলের মতো হাসছে, কারণ সে মুঘল যুগের কোনো খাজানা পেয়ে গেছে। সব আমার, সোনা দানা সব আমার। সরা ওটা, সরা সরা, জলদি কর, কেউ আবার এসে যাবে তো। ভজা সিন্দুকটা গর্ত থেকে তুলল। সিন্দুকের গায়ে অদ্ভুত সব নকশা আঁকা। তালাটা ভাঙার জন্য জমিদার বন্দুকের কুদো দিয়ে আঘাত করল। সিন্দুক খুলতেই ভেতর থেকে সোনাদানা বেরোলো না, বরং এক রাশ কালো ধোঁয়া বেরিয়ে এলো। ধোঁয়া জমাট বেঁধে এক বিশাল ভয়ঙ্কর আকৃতি নিল, যক্ষ। আমার নিদ্রা ভঙ্গ করলি, কার এত বড় স্পর্ধা? ওরে বাবা গো, ভূত! ভজা অজ্ঞান হয়ে পড়ে গেল। জমিদার ভয়ে পিছিয়ে গিয়ে বলল, আমি জমিদার রায়বাহাদুর, এই জঙ্গলের মালিক আমি, এই সোনা আমার। মালিক? এই মাটির মালিক প্রকৃতি, তুই তো কেবল এক লোভী মানুষ। নবীন কাঠুরে একটি মোহর পেয়েও লোভ করেনি, আর তুই সব লুট করতে এসেছিস। সরে যা শয়তান, নইলে গুলি করব কিন্তু বলে দিলাম। হ্যাঁ, যা যা যা। বোকা মানব, লোহার গুলি দিয়ে মানুষকে ভয় দেখাতে পারি, কিন্তু আত্মাকে মারা যায় না। তোর লোভের শাস্তি তোকে পেতেই হবে। যক্ষ তার হাত ঘোরালো। 3টি দরজা প্রকট হলো। 1 সোনার দরজা, 2 রূপোর দরজা, 3 কাঠের দরজা। তোর বাঁচার শেষ সুযোগ। এই 3টি দরজার মধ্যে একটিতে মুক্তি আছে, বাকি 2টিতে মৃত্যু। তোর চরিত্র অনুযায়ী দরজা বেছে নে। বাহ, ভালোই হলো। আমি হলাম এই এলাকার জমিদার, আমি সোনার দরজাই বেছে নেব। সোনার দরজা মানেই রাজকীয় পথ। জমিদার দৌড়ে গিয়ে সোনার দরজা খুলল। দরজা খুলতেই আগুনের লেলিহান শিখা বেরিয়ে তাকে গ্রাস করে ফেলল। পরদিন সকালে ভজা জ্ঞান ফিরে পেল। সে দেখল সিন্দুকটা নেই, জমিদারও নেই, শুধু পোড়া ছাই পড়ে আছে। হুজুর, ও হুজুর, লোভ আপনাকে খেয়ে ফেললো, আমি পালাই বাবা। নবীন আবার সেই জঙ্গলে এসেছে কাঠ কাটতে। সে দেখল বটগাছটার নিচে প্রচুর বুনো ফুল ফুটে আছে।
গতকালে সেই গর্তটা ভরাট হয়ে গেছে। জমিদার রায়বাহাদুর তার লোভের জন্য চিরতরে হারিয়ে গেলেন। আর ভজা গ্রামে ফিরে সবাইকে এই ঘটনা বলল। গ্রামবাসী বুঝতে পারল কালবনের ধন মাটির তলাতেই থাকা ভালো। ওদিকে নবীন কাঠের বোঝা মাথায় নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে গেল। মনে রাখবেন বন্ধুরা, অন্যের ধনের প্রতি লোভ আমাদের অন্ধ করে দেয়। সততাই হলো আসল সম্পদ, যা আমাদের বিপদ থেকে রক্ষা করে। নবীন তার সততার জন্য বেঁচে গেল, আর জমিদার তার লোভের আগুনে পুড়ে ছাই হয়ে গেল।